অর্থনীতির সম্মান দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, মাইক্রো ইকোনমিক্সের ওয়েলফেয়ার ইকোনমিক্স অর্থাৎ কল্যাণ অর্থনীতি আজকের আলোচ্য বিষয়। আজকে আমরা কল্যাণ অর্থনীতির 10 নম্বর লেকচার। আজকে আমরা আলোচনা করব কাল্ডর-হিগস নির্ণায়ক। এই কাল্ডর-হিগস নির্ণায়কটা কল্যাণ অর্থনীতিতে ক্ষতিপূরণমূলক নির্ণায়ক নামে পরিচিত। কাল্ডর-হিগস নির্ণায়ক বুঝতে হলে এই কল্যাণ অর্থনীতির পূর্বের 9টি ক্লাস কিন্তু আমাদেরকে ভালোভাবে দেখতে হবে, কারণ প্যারেটোর তত্ত্ব বোঝার পর আমাদেরকে কাল্ডর-হিগস নির্ণায়কটা বুঝতে হবে। আর প্যারেটোর তত্ত্ব যখন আমরা আলোচনা করেছি, আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় এবং তুলনীয় নয়, এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর প্যারেটোর কাম্যতা কি, এটার সম্পর্কে আমাদের ধারণা কি থাকার কথা। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই কাল্ডর-হিগস নির্ণায়ক, যেটা দ্বিতীয় বর্ষে এবং মাস্টার্সের পরীক্ষা থেকে আসে। কাল্ডর-হিগস নির্ণায়ক এই ক্ষতিপূরণমূলক নীতির আরেকটা লেকচার ব্যাখ্যা আমার আছে, এইটা 10 নম্বর ক্লাসের পর, এটা দেয়া আছে অলরেডি। তোমরা ইচ্ছে করলে ওই ব্যাখ্যাটাও দিতে পারো, আবার আজকের যে ব্যাখ্যা সেটাও কি করতে পারো, দিতে পারো। অর্থাৎ দুটা ভিন্ন পদ্ধতিতে কি করেছি, ব্যাখ্যা করেছি। তবে তোমাদের জন্য আজকেরটা সহজ মনে হবে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে কাল্ডর-হিগসের ক্ষতিপূরণমূলক নীতি বলতে আমরা কি বুঝে থাকি। ক্ষতিপূরণমূলক নীতি বলতে আমরা কি বুঝে থাকি, আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো সমাজে দুইজন ব্যক্তি আছে, একজন হচ্ছে এ ব্যক্তি, আরেকজন হচ্ছে বি ব্যক্তি। অর্থনীতি মনে করো আছে ই বিন্দুতে। কোথায় আছে? ই বিন্দুতে আছে। আমরা ই থেকে এফ বিন্দুতে আমরা গেলাম। কোনো একটা পরিকল্পনার মাধ্যমে সরকার বিভিন্ন ধরনের দ্বিতীয় বার্ষিকী বা তৃতীয় বা পঞ্চ বার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে। এই ধরনের পরিকল্পনা গ্রহণ করে মনে করো আমরা অর্থনৈতিক অবস্থানটা ই থেকে এফ বিন্দুতে নিয়ে গেলাম। এক্ষেত্রে মনে করো এ ব্যক্তির কল্যাণ ইউ এ অর্থাৎ ইউটিলিটি অফ এ বেড়েছে, আর বি ব্যক্তির কল্যাণ ইউ বিটা কি রয়েছে, স্থির রয়েছে। অর্থাৎ এই বিন্দু থেকে আমরা যদি অর্থনৈতিক অবস্থা এফ বিন্দুতে নিয়ে যাই, তাহলে এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে, ইউটিলিটি অফ এ, এন্ড ইউটিলিটি অফ বি, বি ব্যক্তির কল্যাণ স্থির রয়েছে। আমি তোমাদেরকে প্রশ্ন করছি, প্যারেটোর দৃষ্টিকোণ হতে অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি পেল না হ্রাস পেল? তোমরা উত্তরটা দাও। উত্তর যদি দিতে না পারো তাহলে বুঝবে যে তোমার প্যারেটো শেখা হয় নাই ভালো মতো। আগে ওই লেকচারগুলো দেখে আসো, তারপরে এখানে আসো। প্যারেটোর দৃষ্টিকোণ হতে অর্থনৈতিক অবস্থা এফ গ্রেটার দেন অর্থনৈতিক অবস্থা ই, অর্থাৎ ই হতে এফ অর্থনৈতিক অবস্থাটা ভালো। কারণ প্যারেটোর মতবাদ হচ্ছে কোনো একটি নতুন পরিকল্পনার কারণে যদি আমরা অন্য একটি অর্থনৈতিক স্তরে যদি পৌঁছি, সেখানে যদি কমপক্ষে একজনের কল্যাণ বৃদ্ধি করা যদি সম্ভব হয়, কমপক্ষে একজনের কল্যাণ মানে কি এক বা তার বেশি, অর্থাৎ নিচে হলেও যদি একজনের কল্যাণ বৃদ্ধি করা সম্ভব হয় আর বাকিদের কল্যাণ যদি স্থির থাকে,
বাকিদের কল্যাণ যদি স্থির থাকে, অর্থাৎ বাকিদের কল্যাণ স্থির থেকে কমপক্ষে একজনের কল্যাণ যদি বৃদ্ধি করা সম্ভব হয়, তাহলে নতুন অর্থনৈতিক অবস্থা প্রাথমিক অর্থনৈতিক অবস্থা হতে ভালো হবে, কাম্য হবে, প্যারেটোর বক্তব্য। অর্থাৎ এক্ষেত্রে আমরা প্যারেটোর বক্তব্যের আলোকে সমাধান পাচ্ছি। মনে করো ই থেকে আমরা কোথায় গেলাম? জি বিন্দুতে গেলাম। আমরা এমন ধরনের একটা অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করলাম, যে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করলে অর্থনীতি ই থেকে জি বিন্দুতে যাবে। অর্থাৎ এফ বিন্দুতে যাওয়ার জন্য একটা পরিকল্পনা, জি বিন্দুতে যাওয়ার জন্য আরেকটা পরিকল্পনা। আমরা জি বিন্দুতে গেলাম, জি বিন্দুতে দেখা গেল আমার এ ব্যক্তির কল্যাণ হ্রাস পেয়েছে, এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে, আর বি ব্যক্তির কল্যাণ হ্রাস পেয়েছে। এ ব্যক্তির কল্যাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। বি ব্যক্তির কল্যাণ কি হয়েছে? হ্রাস পেয়েছে। কোথায়? জি বিন্দুতে। এক্ষেত্রে ই থেকে জি বেটার কিনা, কাম্য কিনা, এই সম্পর্কে প্যারেটোর তত্ত্ব কি বলে দেখি। তোমরা নিজের আগে উত্তরটা দেখে রেডি করো, আর যদি না পারো তাহলে বুঝবে যে প্যারেটোর তত্ত্ব তোমাদের ঠিক মতো পড়া হয় নাই। এক্ষেত্রে উত্তর হচ্ছে ই এবং জি হচ্ছে প্যারেটো নন কম্পারেবল। ই আর জি বিন্দু হচ্ছে প্যারেটো নন কম্পারেবল। অর্থাৎ এই দুইটা অর্থনৈতিক অবস্থা প্যারেটোর দৃষ্টিকোণ হতে তুলনা করা সম্ভব নয়। কারণ প্যারেটো তার কল্যাণ অর্থনীতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় নয়। আর আন্তঃব্যক্তি উপযোগ যদি তুলনীয় যদি সম্ভব না হয়, তাহলে এ ব্যক্তির কল্যাণ কতটুকু বেড়েছে, বি ব্যক্তির কল্যাণ কতটুকু হ্রাস পেয়েছে, এটা তুলনা করা সম্ভব নয়। আর এটা যদি তুলনা করা সম্ভব না হয়, তাহলে ই হতে জি ভালো না খারাপ এটা মন্তব্য করা যাবে না। যদি আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় হতো, যারা এই মতবাদে বিশ্বাসী, তারা যদি বলতেন বীর কল্যাণ হ্রাসের চেয়ে এ কল্যাণ বেশি বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা বলতে পারতাম যে ই হতে জি হচ্ছে কি কাম্যবিন্দু। কিন্তু যেহেতু প্যারেটো আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় নয় এই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী, অর্থাৎ বীর কল্যাণ কতটুকু হ্রাস পেয়েছে, এর কল্যাণ কতটুকু বৃদ্ধি পেয়েছে, এটা তুলনা করা সম্ভব নয় প্যারেটোর মতে। এই জন্য প্যারেটোর দৃষ্টিকোণ হতে ই এবং জি বিন্দুর ভিতরে কল্যাণ পরিমাপ করা সম্ভব নয়। এক্ষেত্রে কাল্ডর হিগস নির্ণায়কের আগমন ঘটেছে। এটা প্যারেটোর সমাধান নেই, প্যারেটোর কি নেই? সমাধান নেই। এই ক্ষেত্রে কাল্ডর হিগস নির্ণায়কের কি হয়েছে? আগমন ঘটেছে। এটা ক্ষতিপূরণমূলক নীতি নামে পরিচিত। এবং এই কাল্ডর হিগস নির্ণায়ক কিন্তু প্যারেটো যেভাবে আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় নয় বিশ্বাস করেন, কাল্ডর হিগস নির্ণায়কে আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় নয় এই একই নীতিতে বিশ্বাসী। অনেকে কিন্তু এখানে একটা ভুল করেন, মনে করেন যে এক্ষেত্রে আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় ধরে কাল্ডর হিগস নির্ণায়ক এই দুইটি অর্থনৈতিক অবস্থা মানে ই আর জি তুলনা করেছেন। বাস্তবে প্যারেটোর মতো কাল্ডর, নিকোলাস কাল্ডর এবং জে আর হিগস, ওনারাও আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় নয় এই নীতিতে বিশ্বাসী। আসলে কাল্ডর হিগস নির্ণায়ক হচ্ছে প্যারেটোর আপগ্রেড ভার্সন।
অর্থাৎ প্যারেটোর তত্ত্ব যেখানে ব্যর্থ হয়েছে, প্যারেটোর তত্ত্ব যেখানে ব্যর্থ হয়েছে সেখানে কিছু শর্ত যুক্ত করে প্যারেটোর নীতির ভিতরে থেকেই, মানে আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় নয়, এই নীতির ভিতরে থেকে কিছু শর্ত যুক্ত করে যেটা প্যারেটোর নন কম্পারেবল, অর্থাৎ তুলনা করা যায় না, সেইটা তারা কি করেছেন, তুলনা করেছেন। অর্থাৎ ক্ষতিপূরণ নীতির মাধ্যমে তারা মন্তব্য করেছেন যে ই হতে জি ভালো অথবা কি খারাপ, এইটা তারা মন্তব্য করেছেন। এই ক্ষতিপূরণমূলক নীতির ব্যাখ্যাটা নিকোলাস কাল্ডর, মানে অ্যান কাল্ডর 1939 সালে প্রথমে ব্যাখ্যা দেন। এরপরে হিগস কি করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। দুইজনের ব্যাখ্যার ভিতরে, আলোচনার ভিতরে কিছুটা পার্থক্য থাকলেও মৌলিক বিষয়টা কি একই, মৌলিক বিষয়টা কি একই। এই জন্য এটা কাল্ডর হিগস নির্ণায়ক নামে পরিচিত। এক্ষেত্রে আমরা চিত্র ব্যাখ্যাটা সাধারণত কাল্ডরের নিয়ম অনুযায়ী দিয়ে থাকি, কিন্তু বলে থাকি কাল্ডর হিগস কি নির্ণায়ক। এই ক্ষতিপূরণ নীতিটা কি, আমি কাল্ডরের বক্তব্য অনুযায়ী তালিকা তৈরি করছি, পরে আমি একসময়, আজকে না পারলেও অন্য একটা ক্লাসে আমি হিগসের বক্তব্যটা তুলে ধরব। নিকোলাস কাল্ডর 1939 সালে তার ক্ষতিপূরণমূলক নীতিটা ব্যাখ্যা করেছেন। সেটা কি, সেটার ব্যাখ্যাটা আমরা দিচ্ছি এখন, সেটার ব্যাখ্যাটা এখন আমরা দিচ্ছি। দেখো, অর্থনৈতিক অবস্থা, প্রথম অবস্থায় মনে করো সমাজে দুইজন ব্যক্তি, এ ব্যক্তি 1000 টাকা পায়, বি ব্যক্তি 500 টাকা পায়। এটা হচ্ছে আমাদের সমাজের প্রাথমিক অবস্থা। এখন সরকার মনে করেন কোনো একটা পরিকল্পনার মাধ্যমে, নীতি নির্ধারণের মাধ্যমে অর্থনৈতিক অবস্থাকে দ্বিতীয় অবস্থায় নিয়ে গেল, অর্থাৎ এটা প্রাথমিক অবস্থা, এটা নতুন অবস্থা। দ্বিতীয় অবস্থায় নিয়ে গেলে এ ব্যক্তির আয় 1000-এর পরিবর্তে কত টাকা হচ্ছে, 1200 টাকা হচ্ছে, 1200 টাকা হচ্ছে, 200 টাকা বেশি। তাহলে এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেল। অন্যদিকে বি ব্যক্তির আয় প্রথম অবস্থায় 500 টাকা ছিল, দ্বিতীয় অবস্থায় কত টাকা হলো, 400 টাকা হলো, অর্থাৎ বি ব্যক্তির কল্যাণ কি হলো, হ্রাস পেল। এখন যে ই বেটার না জি বেটার, অর্থাৎ প্রথম অবস্থা এবং দ্বিতীয় অবস্থা, এই দুইটার ভিতরে আমরা কি করব, তুলনা করব। এক্ষেত্রে কাল্ডরের দৃষ্টিকোণ হতে এই সরকারি পরিকল্পনার কারণে যখন আমরা প্রথম অবস্থা হতে দ্বিতীয় অবস্থায় অর্থনীতিকে উপনীত করব, তখন লাভবানটা কে হচ্ছে, লাভবানটা হচ্ছে এ ব্যক্তি। সে কতটুকু লাভ করছে, এ ব্যক্তি আমরা লক্ষ্য করি 1200 বিয়োগ কত, 1000, অর্থাৎ সে 200 টাকা কি করেছে, লাভ করেছে। এ ব্যক্তি লাভ করেছে কত, 200 টাকা দ্বিতীয় অবস্থার কারণে। আর ক্ষতিগ্রস্ত শ্রেণীটাকে বি ব্যক্তি, তার ক্ষতি হয়েছে কত, বি ব্যক্তির ক্ষতি হয়েছে 500 বিয়োগ 400 সমান কত, 100 টাকা হচ্ছে আমার বি ব্যক্তির কি ক্ষতি, 100 টাকা হচ্ছে আমার বি ব্যক্তির কি ক্ষতি। ঠিক আছে, এখন হলো কি যে আমার এই এ ব্যক্তি কি করলো, এই লাভবান যে হয়েছে, লাভবান শ্রেণী, সে বি ব্যক্তিকে ক্ষতিপূরণ দিয়ে দিল, সে বি ব্যক্তিকে ক্ষতিপূরণ দিল। ক্ষতিপূরণটা কি দিল, দেখো, সে বি ব্যক্তিকে বলল যে দেখো
সরকার অর্থনৈতিক অবস্থা প্রথম অবস্থা হতে দ্বিতীয় অবস্থায় নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি কোনো প্রতিবাদ করো না, মেনে নাও। হ্যাঁ, তোমার ক্ষতি হচ্ছে কত? 500 থেকে 400, তোমার 100 টাকা কি হয়ে যাচ্ছে? তোমার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি কি করলাম? এই 400 টাকার সাথে আমি তোমাকে এই 100 টাকা ক্ষতিপূরণ দিয়ে দিলাম। আমি 100 টাকা কি করলাম? তোমাকে ক্ষতিপূরণ কি করলাম? দিয়ে দিলাম। তাহলে তুমি দেখো তোমার আয় কত হবে? 500 টাকা। অর্থাৎ প্রথম অর্থনৈতিক অবস্থায় তোমার আয় 500 টাকা, দ্বিতীয় অর্থনৈতিক অবস্থায় তোমার আয় কত? 500 টাকা। কেন? দ্বিতীয় অর্থনৈতিক অবস্থায় তো তার কত টাকা ছিল? 400 টাকা ছিল। কিন্তু লাভবান ব্যক্তি এ তার 200 টাকা লাভ হয়েছে দ্বিতীয় অর্থনৈতিক অবস্থায়, যেটা আমরা দেখিয়েছি। সেই লাভ থেকে 100 টাকা ক্ষতিপূরণ দিয়ে দিল কাকে? বি ব্যক্তিকে। ফলে বি ব্যক্তির কল্যাণটা এই দ্বিতীয় অবস্থায় প্রথম অবস্থার কি হয়ে গেল? সমান হয়ে গেল, একই হয়ে গেল। আর এ ব্যক্তির অবস্থা দেখো, সে কি হচ্ছে? এ ব্যক্তির অবস্থাটা কি হচ্ছে? এ ব্যক্তি অবস্থা 1200 টাকা হতে 100 টাকা ক্ষতিপূরণ দিয়ে দিল বি ব্যক্তিকে। ফলে এ ব্যক্তির কাছে কত টাকা থাকছে? 1100 টাকা। এখন তুমি দেখো, দ্বিতীয় অর্থনৈতিক অবস্থায় বি ব্যক্তির যে ক্ষতি হয়েছিল 500 টাকা থেকে 400 টাকায়, এ ব্যক্তি 100 টাকা দেওয়ার পর বি ব্যক্তির অবস্থা 500 টাকায় থেকে গেল। এর মানে এখন বি ব্যক্তির উপযোগটা কি হয়ে গেল? স্থির হয়ে গেল, কল্যাণটা স্থির হয়ে গেল। দ্বিতীয়তে যা, প্রথমে তা, ক্ষতিপূরণ পাওয়ার পর। অন্যদিকে এ ব্যক্তি দ্বিতীয় অবস্থায় 1200 টাকা পেয়েছিল, 100 টাকা ক্ষতিপূরণ দেওয়ার পর 1100 টাকা। প্রথম অবস্থায় চিন্তা করলে কি দেখবো? প্রথম অবস্থায় 1000 টাকা ছিল, দ্বিতীয় অবস্থায় 1100 টাকা। অর্থাৎ দ্বিতীয় অবস্থায় ক্ষতিপূরণ দেওয়ার পর এর কল্যাণ বৃদ্ধি পেয়েছে। এর কল্যাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা প্যারেটোর সাথে মিলে গেছে কিনা ক্ষতিপূরণ নীতির মাধ্যমে। যে এই দ্বিতীয় অবস্থাতে বি ব্যক্তির উপযোগ স্থির থাকা অবস্থায় এ ব্যক্তির কল্যাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে প্যারেটোর দৃষ্টিকোণ হতে জি বেটার, মানে প্রথম অবস্থা হতে দ্বিতীয় অবস্থাটা কি? বেটার। এই প্যারেটোর এই তত্ত্বটাই ক্ষতিপূরণ নীতির মাধ্যমে ক্যালডর অ্যান্ড হিক্স কি করেছেন? প্রকাশ করেছেন। কারণ ক্ষতিপূরণ যদি দেয়া না হতো, আমরা খালি চোখে দেখতাম এ ব্যক্তির কল্যাণ হ্রাস পেয়েছে, বি ব্যক্তির কল্যাণ, এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে। আমি একটু ভুল বলেছি, এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে, বি ব্যক্তির কল্যাণ হ্রাস পেয়েছে। কিন্তু বি ব্যক্তিকে যদি 100 টাকা ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়, তাহলে বি ব্যক্তির কল্যাণ 500 টাকা থাকবে, বি ব্যক্তির কল্যাণ প্রথম অবস্থার মতো স্থির থাকবে। আর দ্বিতীয় অবস্থায় 100 টাকা ক্ষতিপূরণ দেওয়ার পরও এ ব্যক্তি 1100 টাকার মালিক, যেটা প্রথম অবস্থার চেয়ে বেশি। অতএব প্রথম অবস্থার চেয়ে দ্বিতীয় অবস্থায় এ ব্যক্তির কল্যাণ বাড়বে। এখন দেখো, আর আন্তঃব্যক্তি উপযোগ তুলনা ছাড়াই আমরা বলতে পারছি বি ব্যক্তির উপযোগ বা কল্যাণ স্থির থাকা অবস্থায় এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ অর্থনৈতিক অবস্থা ই হতে জি বেটার, মানে প্রথম অবস্থা হতে দ্বিতীয় অবস্থা কি? বেটার। তাহলে দেখা গেল যে এই ক্যালডর হিক্স নির্ণায়কটা, এটা মূলত ক্যালডরের বক্তব্য। এই ক্যালডর হিক্স নির্ণায়কটা, সেটা মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে এখন বলে দিচ্ছি। মূল বিষয়টা পয়েন্ট আকারে বলে দিই, বুঝতে সুবিধা হবে। মূল বিষয়টা বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে অর্থনীতি প্রাথমিক অবস্থা হতে নতুন অবস্থায় গেল।
নতুন অবস্থায় গেল, প্রাথমিক অবস্থা হতে নতুন অবস্থায় গেল। 2 নাম্বার এ শ্রেণী, এখন এ ব্যক্তি না বলে একটা গ্রুপ বলছি, একটা শ্রেণী বলছি। এ শ্রেণী লাভবান ও বি শ্রেণী ক্ষতিগ্রস্ত হলো। ও বি শ্রেণী কি হলো? এ শ্রেণী লাভবান ও বি শ্রেণী ক্ষতিগ্রস্ত হলো। 3 নাম্বার আসল কথা, প্যারেটো মানে কার্ডর হিক্স নির্ণায়কের মূল কথা, লাভবান এ শ্রেণী, লাভবান এ শ্রেণী ক্ষতিগ্রস্ত বি শ্রেণীকে ক্ষতিপূরণ দেওয়ার পর যদি, এটা লাল কালি দিয়ে লিখছি, এই খুবই ইম্পর্টেন্ট, এই যদি শব্দটা খুবই ইম্পর্টেন্ট। যদি মানে হতে পারে নাও হতে পারে, যদি লাভবান এ শ্রেণীর নিট লাভ বৃদ্ধি পায়, নিট লাভ বৃদ্ধি পায়, তবে নতুন অবস্থা প্রাথমিক অবস্থা, নতুন অবস্থা প্রাথমিক অবস্থা হতে, নতুন অবস্থা প্রাথমিক অবস্থা হতে কাম্য হবে। এইটি হচ্ছে কার্লডোর হিক্স নির্ণায়ক। তবে মূলত এটা হচ্ছে কার্লডোরের বক্তব্য। কার্লডোরের বক্তব্য, হিক্সের বক্তব্য আমি পরে আলোচনা করব। কারণ কার্লডোরের বক্তব্য না বুঝে হিক্সের বক্তব্যটা কিন্তু বোঝা যাবে না। আর পরীক্ষার হলে কার্লডোরের বক্তব্য দিয়ে কার্লডোর হিক্স নির্ণায়ক আলোচনা করা যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো, প্রাথমিক অবস্থা, অর্থনীতি কি হলো? প্রাথমিক অবস্থা হতে নতুন অবস্থায় গেল সরকারের কোনো পরিকল্পনার মাধ্যমে। 1, এ শ্রেণী লাভবান ও বি শ্রেণী ক্ষতিগ্রস্ত হলো। লাভবান এ শ্রেণী ক্ষতিগ্রস্ত বি শ্রেণীকে ক্ষতিপূরণ দেওয়ার পর যদি লাভবান এ শ্রেণীর নেট লাভ বৃদ্ধি পায়, তবে নতুন অবস্থা প্রাথমিক অবস্থা হতে কাম্য হবে। এই নতুন অবস্থা প্রাথমিক অবস্থা হতে কাম্য হবে। আমরা তালিকায় দেখেছি প্রথম অবস্থা হতে দ্বিতীয় অবস্থায় যাওয়ার কারণে আমার এ শ্রেণী লাভবান হয়েছে, বি শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়েছে। লাভবান শ্রেণী ক্ষতিগ্রস্ত বি শ্রেণীকে 100 টাকা ক্ষতিপূরণ দিয়ে বি শ্রেণীকে তার আগের অবস্থানে রেখেছে। রাখার পরও দেখা গেল যে আমাদের এ শ্রেণীর এখন 1100 টাকার মালিক, আগে ছিল 1000 টাকার, অর্থাৎ তার নেট লাভ 100 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে বিকে জায়গায় রেখে যখন এ তার কল্যাণ বৃদ্ধি করতে পেরেছে, তাহলে ডেফিনেটলি আমরা বলবো নতুন অবস্থা প্রাথমিক অবস্থা হতে কল্যাণকর। এইটি হচ্ছে আমাদের নিকোলাস কার্লডোরের বক্তব্য। ইনি এটি 1939 সালে 1939 সালে এইটি করেছেন, বলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন বিষয়টা আমি চিত্রের মাধ্যমে আলোচনা করব। চিত্রের মাধ্যমে আলোচনা করার পূর্বে একটি কথা বলছি। মাইক্রোইকোনমিক্সের সেকেন্ড ইয়ার বলো কোর্স আমার প্রায় কমপ্লিট। সমস্ত ক্লাসগুলো কিভাবে পাবে সেই জন্য তোমাকে প্লে লিস্টে যেতে হবে।
প্লেলিস্টে যদি যাওয়া না চিনো, অভিজ্ঞ কারোর সহায়তা নেবে। ভিডিওর শেষের দিকে দেখবে এখানে লেখা আছে, একটা কার্ড আসবে, এখানে ক্লিক করার সাথে সাথে কিভাবে একটা ইউটিউবের প্লেলিস্টে যেতে হয় সেটা বলে দেওয়া আছে। আর প্লেলিস্ট মানে কি, সেখানে যদি মাইক্রো ইকোনমিক্সে ক্লিক করো তাহলে এখানে দেখবে হয়তো ৭৫-৮০টা বা ৮০টার উপরে ক্লাস আছে, মানে ধারাবাহিকভাবে সমস্ত লেকচারগুলো দেয়া আছে। তুমি প্রথম থেকে যদি লেকচারগুলো শুনো তাহলে ইজি হবে মাইক্রো ইকোনমিক্স। আর যদি তুমি কঠিন করতে চাও তাহলে আজকে ওইটা, পরশু আরেকটা দেখবে, তোমার কাছে মাইক্রো ইকোনমিক্স কঠিন হয়ে যাবে। যারা সরাসরি ইউটিউব থেকে ক্লাস দেখছো, মানে ডাউনলোড করো নাই, তারা একেবারে শেষের দিকে দেখবে এখানে 4টা বক্স আসবে। প্রথম বক্স ক্লিক করলে আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে। আর বাকি 3টা বক্সে প্লেলিস্ট আছে, সেকেন্ড ইয়ারের মাইক্রো ইকোনমিক্স, সেকেন্ড ইয়ারের গণিত, এইভাবে, তারপর কল্যাণ অর্থনীতি আছে। আর বাকি প্লেলিস্টগুলো পেতে হলে চ্যানেলের ভিতরে যেতে হবে। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই পুরো বিষয়টা তোমাদেরকে চিত্রের মাধ্যমে কি করব ব্যাখ্যা করব। পুরো বিষয়টা আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে কি করব ব্যাখ্যা করতে চাচ্ছি। এবং এই চিত্র যদি তুমি বুঝতে চাও, এই চিত্রটা যদি তুমি বুঝতে চাও, তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত আমি এই যে কার্লডোর হিগস নির্ণায়ক যেটা আলোচনা করেছি, কার্লডোর, এই জিনিসটা তোমার ভিতরে আগে বুঝতে হবে। তালিকাটা যদি বুঝে ফেলো, চিত্র একেবারে সহজ। আসো আমি এখন চিত্রের মাধ্যমে বিষয়টা কি করছি ব্যাখ্যা করছি। এদিকে আমি এ ব্যক্তির কি ধরেছি, উপযোগ ধরেছি। অর্থাৎ আমি ভূমি বরাবর যদি যত দূরত্ব বাড়বে, এ ব্যক্তির উপযোগ বা কল্যাণ তত বেশি কি হবে, বাড়বে, তত বেশি বাড়বে। আর লম্ব অক্ষে আমি ধরেছি কার, আমি ধরেছি বি ব্যক্তির কল্যাণ। লম্ব অক্ষে আমি বি ব্যক্তির কল্যাণ ধরেছি। এখন দেখো, এই একটা রেখা আমি আঁকলাম, এই রেখার নাম দিলাম জি জি, গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ। গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ বাংলায় বলে মহা উপযোগ সম্ভাবনা রেখা, যে রেখার প্রত্যেকটা বিন্দু প্যারেটো কাম্যতার 3টি শর্ত কি করে, পূরণ করে। এখন প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, মনে করো অর্থনীতিটা এফ বিন্দুতে আছে। মনে করো অর্থনীতিটা কোথায় আছে, এফ বিন্দুতে আছে। অর্থাৎ গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভের নিচে অবস্থান করছে। অর্থাৎ এখানে প্যারেটোর 3টা কাম্য শর্ত পূরণ হয়েছে, এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, আমরা যদি এই গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ বরাবর যদি হতো তাহলে আমরা বলতে পারতাম এখানে প্যারেটো কাম্যতার 3টি শর্ত ফিল আপ হয়েছে। এই বিন্দু থেকে ঠিক গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ পর্যন্ত একটা লম্ব টানলাম, আর ঠিক ভূমি বরাবর আরেকটা রেখা টানলাম, ভূমি বরাবর সমান্তরাল একটা রেখা টানলাম ভূমি বরাবর, আর ঠিক এই বরাবর লম্ব বরাবর একটা রেখা কি করলাম, টানলাম। এই দুটো রেখা গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভকে যে বিন্দুতে ছেদ করেছে, একটার নাম দিলাম ই, আরেকটার নাম দিলাম কি টি, ই টি। আর মাঝখানে এই যে একটা বিন্দু আছে, এটার নাম দিলাম এস, এইটার নাম দিলাম এস। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি, দেখি উত্তর দিতে পারো কিনা। ভিডিও পজ করে দেবে, চিন্তা করে উত্তরটা, তারপর দেখবে আমার সাথে মিলছে কিনা। যদি উত্তর মিলে তাহলে বুঝবো তুমি কিছুটা বুঝতে পেরেছো প্যারেটো।
আর না মিলে এর মানে তোমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে, আরো বেশি পরিশ্রম করতে হবে। আজকে কলেজ থেকে আসার পর চতুর্থ বর্ষের একজন ছাত্রী বাসায় এসেছিল কিছু সত্যায়িত করার জন্য, এবং সেক্ষেত্রে সে বলল যে স্যার আমার এখনো পর্যন্ত দ্বিতীয় বর্ষের মাইক্রো ইকোনমিক্স ক্লিয়ার হয় নাই। আমি বললাম রেজিস্ট্রেশনে মেয়াদের ভিতরে মাইক্রো ইকোনমিক্স তোমাকে ক্লিয়ার করতে হবে, এবং এখন যেহেতু এটা ফেল এসেছে এটাতে আর যতই নাম্বার পাও না কেন B+-এর বেশি যোগ হবে না। আর এইটা যদি তুমি ক্লিয়ার করতে না পারো রেজিস্ট্রেশনের মেয়াদের ভিতরে, তাহলে তুমি অনার্সের সার্টিফিকেট পাবে না। প্রিয় শিক্ষার্থীরা, শুধুমাত্র না বুঝে পড়ার কারণে মাইক্রো ইকোনমিক্সের মতো একটি সহজ সাবজেক্টে আমরা পাস করতে পারি না। আমার দৃষ্টিতে একেবারেই সহজ সাবজেক্ট যদি তোমরা প্রথম থেকে ক্লাসগুলো কি করো। এখন আসো, আমি প্রশ্ন করতে চাচ্ছি এই F বিন্দু এবং T বিন্দু অর্থনৈতিক দৃষ্টিকোণ হতে কোনটা কাম্য? প্যারেটোর দৃষ্টিকোণ হতে। কার দৃষ্টিকোণ হতে? উইলফ্রেড প্যারেটোর দৃষ্টিকোণ হতে কোনটা কাম্য? ডেফিনেটলি T গ্রেটার দেন F। কেন T গ্রেটার দেন F? তুমি লক্ষ্য করো, আমি ভূমি অক্ষে এ ব্যক্তির কল্যাণ বা উপযোগ ধরেছি, আর লম্ব অক্ষে আমি বি ব্যক্তির কল্যাণ বা উপযোগ ধরেছি। অতএব ভূমি দূরত্বটা এ ব্যক্তির কল্যাণ নির্দেশ করে, লম্ব দূরত্বটা বি ব্যক্তির কল্যাণ নির্দেশ করে। বোঝানোর সুবিধার জন্য বলছি, চিত্র আঁকার প্রয়োজন নেই, বোঝানোর জন্য বলছি। এই F বিন্দুতে আমি একটা টানলাম আর T বিন্দুতে টানলাম। দেখো তো F বিন্দুতে এ ব্যক্তির কল্যাণ কতটুকু? এখান থেকে এতটুকু, কারণ F বিন্দুতে ভূমি দূরত্ব, আর T বিন্দুতে ভূমি দূরত্ব এতটুকু। দেখো আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, ও থেকে আরম্ভ করে এতটুকু। তাহলে F থেকে T বিন্দুতে এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে, আবার F বিন্দুতে বি ব্যক্তির কল্যাণ এতটুকু লম্ব দূরত্ব। T বিন্দুতে এই এতটুকু লম্ব দূরত্ব, দুইটা লম্ব পরস্পর কি সমান, যেহেতু সমান্তরাল টেনেছি সমান। তাহলে F বিন্দুতে বি ব্যক্তির যে কল্যাণ, T বিন্দুতে বি ব্যক্তির একই কল্যাণ। কিন্তু অর্থনীতি F থেকে T বিন্দুতে আসলে বি ব্যক্তির কল্যাণ স্থির থেকে এ ব্যক্তির কল্যাণ এখান থেকে বৃদ্ধি পেয়ে এখানে হয়েছে। অর্থাৎ T বিন্দুতে প্যারেটোর দৃষ্টিকোণ হতে বি ব্যক্তির কল্যাণ মানে একজনের কল্যাণ স্থির থেকে আরেকজনের কল্যাণ অর্থাৎ এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে, সো টিটা F বিন্দু হতে বেটার হবে। এইটা এগুলো না আঁকলে চলবে, কোনো দরকার নাই, কারণ আমরা বিন্দু দেখলে কার ভূমি দূরত্ব কতটুকু আর কার লম্ব দূরত্ব কতটুকু দেখি আমরা মন্তব্য করতে পারবো। ভূমি দূরত্ব বাড়া মানে কি? এ ব্যক্তির কল্যাণ বাড়া। ভূমি দূরত্ব কমা মানে কি? এ ব্যক্তির কল্যাণ কমা। এই যে F বিন্দু থেকে এই ভূমি দূরত্ব, এদিকে গেলে আবার এ ব্যক্তির কল্যাণ বাড়বে, এদিকে গেলে এ ব্যক্তির কল্যাণ কমবে। উপরের দিকে গেলে আবার বি ব্যক্তির কল্যাণ বাড়বে, নিচের দিকে গেলে লম্ব দূরত্ব হচ্ছে বি ব্যক্তির কল্যাণ, বি ব্যক্তির কল্যাণ হ্রাস পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন করছি তোমাকে, F বিন্দু এবং E বিন্দুর ভিতরে প্যারেটোর দৃষ্টিকোণ হতে কোনটা কল্যাণ করো? প্যারেটোর দৃষ্টিকোণ হতে কোনটা কল্যাণ করো? একই আনসার, একেবারে সহজ। তুমি ডাইরেক্ট বলবে এখানে F বিন্দু হতে E বিন্দু কাম্য, প্যারেটোর দৃষ্টিকোণ হতে E বিন্দু কাম্য। E ইজ গ্রেটার দেন কত? F। কেন? কারণ F বিন্দুতে আমার এ ব্যক্তির যতটুকু কল্যাণ এই ভূমি দূরত্ব, E বিন্দুতে দেখো এই সেম ভূমি দূরত্ব, অর্থাৎ F বিন্দু আর E বিন্দুতে এ ব্যক্তির কল্যাণ পূর্বের জায়গায় একই, কিন্তু F বিন্দুতে এ ব্যক্তির কল্যাণ এতটুকু, সরি বি ব্যক্তির কল্যাণ এতটুকু, আর E বিন্দুতে এতটুকু, অর্থাৎ E বিন্দুতে বি ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে F বিন্দুতে E বিন্দু তুলনা করলে এ ব্যক্তির কল্যাণ স্থির থেকে E বিন্দুতে
বি ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে। একজনের কল্যাণ স্থির থেকে যদি আরেকজনের কল্যাণ বৃদ্ধি পায় তাহলে প্যারেটোর দৃষ্টিকোণ হতে নতুন অবস্থাটা কাম্য বৃদ্ধি হবে দেখিয়েছে। আর এস বিন্দু কোনো সন্দেহ নাই, এস বিন্দু ডেফিনেটলি কি এফ বিন্দু হতে কল্যাণকর প্যারেটোর দৃষ্টিকোণ হতে। কারণ এস বিন্দুতে ভূমি দূরত্ব লম্ব দূরত্ব দুইটাই এফ বিন্দু হতে বেশি। এই দেখো, মানে এ ব্যক্তির কল্যাণ বেড়েছে, বি ব্যক্তিরও কল্যাণ বেড়েছে, তাহলে নিঃসন্দেহে এস বিন্দু প্যারেটোর দৃষ্টিকোণ হতে এফ বিন্দু হতে কল্যাণকর বা কাম্য। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি একটা বিন্দু আর কল্পনা করি, আমি অর্থনীতি যদি এফ থেকে ই বিন্দুতে যায়, অর্থনৈতিক অবস্থা পরিকল্পনার মাধ্যমে আমি বলবো ই বেটার, এস বিন্দুতে গেলে বেটার, টি বিন্দুতে গেলে বেটার, অর্থাৎ এর ই থেকে টি বিন্দুতে যে কোনো বিন্দুতে গেলে কি বেটার। কিন্তু টি এর ডান দিকে অথবা ইর বাম দিকে, টি এর ডান দিকে অথবা ই এর বাম দিকে গেলে সমস্যা আছে। আমি ই এর বাম দিকে একটা বিন্দু আর বিন্দু নিলাম, দাগ না কাটলেও চলবে, আমি এরপরও বোঝানোর জন্য দাগ কেটে দেখাচ্ছি। তুমি দয়া করে আর আর এফ বিন্দু তুলনা করো, আর আর এফ বিন্দু। এ ব্যক্তির কল্যাণ কি হয়েছে, এ ব্যক্তির কল্যাণ এফ বিন্দুতে এতটুকু, আর বিন্দুতে ভূমি দূরত্ব কতটুকু, এই যে এই টানবা মানে এতটুকু, অর্থাৎ এ ব্যক্তির কল্যাণ হ্রাস পেয়েছে, এ ব্যক্তির কল্যাণ হ্রাস পেয়েছে। এফ বিন্দুর তুলনায় আর বিন্দুতে এ ব্যক্তির কল্যাণ কি হয়েছে, হ্রাস পেয়েছে। আবার বি ব্যক্তির কল্যাণ কি হয়েছে দেখো তোমরা ভালো করে, বি ব্যক্তির কল্যাণ কি হয়েছে, ই বিন্দুতে এফ বিন্দুতে সরি বি ব্যক্তির কল্যাণ হচ্ছে এতটুকু ভূমি দূরত্ব। এখানে যদি একটা নাম দাও যদি, তাহলে বলবো এফ জি ওয়ান, আর আর বিন্দুতে মনে করো এটা 2 দিয়ে দাও, এফ জি টু, আর বিন্দুতে আর জি ওয়ান, কারণ লম্ব দূরত্ব হচ্ছে বি ব্যক্তির কল্যাণ, এফ বিন্দুতে এতটুকু, আর বিন্দুতে এতটুকু। এগুলো আঁকার কোনো প্রয়োজন নাই, আমরা বিন্দু দেখি আমরা বুঝতে পারি, আবার বইতে লেখা আছে, এত চিত্র আঁকার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য বলছি যে এফ বিন্দুতে বি ব্যক্তির উপযোগ এফ জি টু, আর বিন্দুতে আর জি ওয়ান, তাহলে এফ থেকে আর বিন্দুতে বি ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো অর্থনীতি এফ থেকে এই সমস্ত বিন্দুতে গেলে আমরা বলতে পারতাম এগুলোর অবস্থাটা এফ হতে বেটার, ভালো আমরা বলতে পারতাম। কিন্তু এফ থেকে যদি আর বিন্দুতে মানে ই এর বাম দিকে যে কোনো বিন্দুতে, একই ব্যাখ্যা টির ডান দিকে যে কোনো বিন্দুতে আমরা দিতে পারবো। বাম দিকে যে কোনো বিন্দুতে যেমন আর বিন্দুতে যদি যায়, আমরা দেখছি এ ব্যক্তির কল্যাণ হ্রাস পাচ্ছে, বি ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পাচ্ছে। এখন প্যারেটোর দৃষ্টিকোণ হতে একজনের কল্যাণ হ্রাস পেয়ে যদি আরেকজনের কল্যাণ বৃদ্ধি পায়, তাহলে কার কল্যাণ কতটুকু হ্রাস পেয়েছে, আরেকজনের কল্যাণ কতটুকু বৃদ্ধি পেয়েছে, এই কল্যাণ তুলনা করা সম্ভব নয়, যেহেতু কল্যাণ হচ্ছে একটি মনস্তাত্ত্বিক বিষয়। অতএব এখানে এফ বেটার না আর বেটার এটা প্যারেটো ব্যাখ্যা দিতে পারেন নাই। এক্ষেত্রে কি হয়েছে, আমাদের যে ক্যালডর হিগস তাদের ক্ষতিপূরণ নীতির মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন। এক্ষেত্রে লাভবান কে হয়েছে, লাভবান হয়েছে লাভবান হয়েছে বি ব্যক্তি, আর বিন্দুতে লাভবান হয়েছে বি ব্যক্তি। বি ব্যক্তি কি করলো, যে এ ব্যক্তিকে বলল তোমরা অর্থনৈতিক অবস্থা এফ হতে আরটাকে তোমরা কি করো, মেনে নাও, সরকারকে সহযোগিতা করো, তোমরা মেনে নাও। আমরা কি করব, তোমাদেরকে আর থেকে ই বিন্দুতে ক্ষতিপূরণ দেব, আর থেকে ই বিন্দুতে কি করব, ক্ষতিপূরণ দেব, ঠিক আছে, দেব। আর থেকে ই বিন্দুতে আমরা ক্ষতিপূরণ দেব, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা আরে থাকবে, আর সেখান থেকে আবার তোমাদেরকে ই বিন্দুতে ক্ষতিপূরণ দেব, অর্থাৎ ট্যাক্সের মাধ্যমে কিছু অর্থ আমাদের কাছ থেকে সরকার নিয়ে তোমাদের কাছে কি করবে, পৌঁছে দেবে।
আর যদি তোমরা ই বিন্দুতে যদি আসো তাহলে দেখো তোমাদের এফ বিন্দুতে যে কল্যাণ, ই বিন্দুতে কি একই কল্যাণ, অর্থাৎ এ ব্যক্তির কল্যাণটা এখন কি হয়ে গেল, স্থির হয়ে গেল। এ ব্যক্তির কল্যাণটা কি হয়ে গেল, স্থির হয়ে গেল। ভালো করে বোঝার চেষ্টা করো। লাভবান বি ব্যক্তি ক্ষতিগ্রস্ত এ ব্যক্তিকে বলল অর্থনৈতিক অবস্থা আরটা তোমরা মেনে নাও, এফ থেকে আর তোমরা মেনে নাও। অর্থাৎ সরকার যে পরিকল্পনা করছে এই পরিকল্পনাকে তোমরা বাধা দিও না, এটাকে মেনে নাও। আর আমরা কি করব, অর্থনৈতিক অবস্থা এখানে উপনীত হওয়ার পর আমরা তোমাদেরকে ক্ষতিপূরণ দেব। সরকার ট্যাক্সের মাধ্যমে কিছু অর্থ আমাদের কাছ থেকে নিয়ে তোমাদেরকে দিয়ে দেবে, অর্থাৎ ই বিন্দুতে আসা যাবে। ই বিন্দুতে দেখো, এফ বিন্দুতে তোমরা যে কল্যাণটা পেতে, ই বিন্দুতে তোমরা একই কল্যাণ পাচ্ছ, অর্থাৎ এ ব্যক্তির কল্যাণ স্থির। আর ক্ষতিপূরণ দেওয়ার পর আর বিন্দুতে বি ব্যক্তি যে কল্যাণটা পেত, ই বিন্দুতে তার চেয়ে কম, আর বিন্দুর তুলনায় কম, কিন্তু এফ বিন্দু হতে ই বিন্দুতে কল্যাণটা কি বেশি, অর্থাৎ আমাদের বি ব্যক্তির কল্যাণ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমার চিত্রে কিন্তু বি ব্যক্তির কল্যাণ, আমি তালিকা এ ব্যক্তি দিয়ে ব্যাখ্যা দিয়েছি আর চিত্রটা বি ব্যক্তি দিয়ে। বি ব্যক্তির কল্যাণ ক্ষতিপূরণ দেওয়ার পরও বি ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে ক্ষতিপূরণ দেওয়ার পর আমরা দেখলাম এ ব্যক্তির কল্যাণ স্থির, ই আর এফ তুলনা করে বি ব্যক্তির কল্যাণ এফ এর চেয়ে ইতে কি বেশি, অর্থাৎ বি ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার যে এই আর বিন্দুটা অর্থনৈতিক অবস্থা আরটা এফ হতে কি কল্যাণকর, আরটা এফ হতে কল্যাণকর, অর্থনৈতিক অবস্থা এফ হতে। কেন, আর থেকে ই বিন্দুতে ক্ষতিপূরণ দিলে এ ব্যক্তির কল্যাণটা এফ বিন্দুর মতো থাকবে, এবং ক্ষতিপূরণ দেওয়ার পরও বি ব্যক্তির কল্যাণ এফ বিন্দুর চেয়ে কি হবে, বেশি হবে। অতএব ডেফিনেটলি যে এই আর বিন্দুটা কার চেয়ে বেটার, এফ বিন্দু হতে, অর্থনৈতিক দৃষ্টিকোণ হতে কাম্য। কিন্তু প্যারেটোর দৃষ্টিকোণ হতে এটা আমরা ব্যাখ্যা দিতে পারি নাই। কিন্তু দেখো ক্যালডর এবং হিগস ওনারা কিন্তু আন্তঃব্যক্তি উপযোগ তুলনা না করেই, অর্থাৎ প্যারেটোর নীতিতে অবস্থান করেই ক্ষতিপূরণের মাধ্যমে আমরা কি করেছি, যে এই এফ আর আরটা তুলনা করতে পেরেছি এবং আমরা বলেছি যে এটা বেটার। কোনটা বেটার, আর। হ্যাঁ, এখন আসো, যদি লাভবান শ্রেণীরা ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়ার পর যদি তাদের কল্যাণ হ্রাস পেত, তাহলে কিন্তু আর বেটার হতো না, এফ বেটার হবে। ক্লিয়ার? কিন্তু আমরা দেখছি এখানে লাভবান শ্রেণীরা এবং কার্লডর হিগস নির্ণয় অনুযায়ী লাভবান শ্রেণীরা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পর যদি লাভবান শ্রেণীদের নেট লাভ যদি বৃদ্ধি পায়, তাহলে নতুন অর্থনৈতিক অবস্থা প্রাথমিক অবস্থা হতে কি হবে, উন্নত হবে। এইটাই হচ্ছে কার্লডর হিগস নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এটা তালিকা যেটা দিয়েছি আর চিত্রের মাধ্যমে যদি ব্যাখ্যা দাও, আমার মনে হয় পুরো নাম্বারটা তোমরা কি পেয়ে যাবে। এই কার্লডর হিগস নির্ণায়কের আরেকটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম এইভাবে একটা বক্স ডায়াগ্রামের মাধ্যমে। কথা কি বুঝতে পারছো? এইভাবে একটা আমি কি করেছিলাম, বক্স ডায়াগ্রামের মাধ্যমে কার্লডর হিগস নির্ণায়কের কি করেছিলাম, ব্যাখ্যা দিয়েছিলাম। ইউটিউবে আছে, এই ক্লাসের পর আছে। এটা হচ্ছে লেকচার সম্ভবত কত 10 এর পরে আছে, এটা দেয়া আছে অলরেডি। কথা বুঝছো? তা আমি মনে করি এইটার চেয়ে এইটা তোমাদের জন্য সহজ, চিত্র আঁকতে কি সুবিধা হবে। তাহলে আমরা কার্লডর হিগস নির্ণায়ক পড়লাম। কালকে জাস্ট আমি হিগসের বক্তব্যটা নেক্সট ক্লাসে আলোচনা করব। হিগসের বক্তব্য চিত্র আর লাগবে না, কারণ কার্লডর হিগস নির্ণায়ক বলতে এই চিত্র দিলেই কি হবে, চলবে। আর জাস্ট হিগসের বক্তব্যটা বলে দেব, কার্লডরের বক্তব্যটা মনে রাখবেন। লাভবান শ্রেণী ক্ষতিগ্রস্ত শ্রেণীকে ক্ষতিপূরণ দেওয়ার পরও যদি নেট লাভ বিদ্যমান থাকে, তাহলে নতুন বন্টনটা উত্তম হবে, এটা মনে রাখবেন। তাহলে হিগস বুঝতে সুবিধা হবে। এরপর সিটোবস্কি নির্ণয়টা কি করব, আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই কল্যাণ অর্থনীতি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা দেখবে। আর এখন দেখবে 4টা বক্স চলে এসেছে। একটু আগে দেখবে যে এখানে লেখা আছে, এখানে ক্লিক করে ওইটাতে ক্লিক করলে চ্যানেলের প্লেলিস্টে কিভাবে যাওয়া যাবে সেটা জানতে পারবে। আর 4টা বক্সে তো আগে বলে দিয়েছি, সরাসরি ইউটিউব থেকে যদি দেখো
তাহলে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে ক্লিক করলে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। বাকি প্লে লিস্টে যেতে হলে চ্যানেলের ভিতরে যেতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানেই কি করছি, শেষ করছি। সবাই ভালো থেকো।